আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি শারমিন নাসি। চাঁদাবাজির মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ ও গণতান্ত্রিক ছাত্র সংসদের এক নেতাকে ৭ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। গ্রেফতার আরেক আসামি প্রাপ্তবয়স্ক না হওয়ায় কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শনিবার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের রাজধানীর গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির সময় তাদের হাতে নাতে আটক করে পুলিশ। মাকদুরা মিতির রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। শনিবার গুলশানের সংরক্ষিত আসনের সাবেক এমপি আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের বাসায় চাঁদা নিতে গিয়ে হাতে নাতে আটক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ সহ ৫ জন। এ ঘটনায় শনিবার মধ্যরাতে ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে গুলশান থানায় মামলা করে শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর। রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জন আসামিকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান। শুনানিতে ৪ জনকে ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। মামলার বাদী এই আসামিদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে আমরা সেম সাবমিশন রেখেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পাওয়া অপর ৩ আসামি হলেন সাদকাউন সিয়াম, সাদ্দাম সাবাব ও ইব্রাহিম হোসেন। অপরজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। চাঁদাবাজির ঘটনায় আটকের পর শনিবার রাতেই তাদেরকে স্থায়ী বহিষ্কার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে নীতিগত একমত হলেও রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে এখনও দ্বিধা বিভক্ত রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি জানিয়েছেন, জুলাই সনদের খসড়া সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। দ্রুততম সময়ে জুলাই সনদ তৈরিতে সব দলের সহযোগিতাও চেয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৯তম বৈঠকে আলোচনার পূর্ব নির্ধারিত বিষয় ছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়নে যে কোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে হবে। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ যাতে সকলে স্বাক্ষর করবে। আমরা এটাও বলতে পারি যে সনদের যে প্রাইমারি টেক্সট শুধুমাত্র ওইগুলি বাদ দিয়ে, যেগুলোতে একমত হয়েছে সেগুলো বাদ দিয়ে তার বাইরে যে ভূমিকা এবং কমিটমেন্টের জায়গাগুলো তার একটা খসড়া কমিশন তৈরি করেছে এবং কমিশন আগামীকালের মধ্যে সকল রাজনৈতিক দলের কাছে এই খসড়া প্রেরণ করবে আপনাদের বিবেচনার জন্য। আমরা মনে করি আপনারা আলাদাভাবে মতামত দিলে সেগুলি সন্নিবেশিত করা হবে। বৈঠকের বিরতিতে নেতারা গণমাধ্যমকে জানান, পুলিশ কমিশন গঠনের নীতিগত সিদ্ধান্তে একমত হলেও এ নিয়ে আরও আলোচনা প্রয়োজন। নীতিগতভাবে আমরা একমত যে যতটা সম্ভব পারা যায় রাষ্ট্রের বিভিন্ন অর্গান এবং সরকারি বিরোধী দল তাদের প্রতিনিধিত্বের সমন্বয়ে এই পুলিশ কমিশনটা ফাংশন করা প্রয়োজন। এবং সেই পুলিশ কমিশন তারা কিন্তু একই সাথে তদন্ত করার এখতিয়ার তারা রাখেন, তারা একই সাথে এই সুপারিশ করার এখতিয়ার রাখেন এবং তাদের যে সুপারিশ, সেই সুপারিশ যাতে একটা বাধ্যতামূলক জায়গায় আসে সেই কথাটা কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফে আমরা বলেছি। কমিশনের গঠন প্রক্রিয়া জাতীয় সংসদে প্রণীত আইনের দ্বারা নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশন যে প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাবের সাথেও ঐকমত পোষণ করেছি। রাষ্ট্রের মূলনীতি ইস্যুতে মতানৈক্যও উঠে আসে রাজনৈতিক নেতাদের বক্তব্যে। শব্দের মারপ্যাচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানে যে 4 মূলনীতি আছে সেইটা পরিবর্তনের কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেইটার সাথে আমরা একেবারেই নাই। একটা মুজিববাদী সংবিধান প্রণয়নের জন্যই এই ধরনের একটা মূলনীতিতে এই সংবিধানটা তৈরি করা হয়েছিল। সেক্ষেত্রে আমরা নতুন সংবিধানের কথা বলেছি, সংবিধান পুনর্লেখনের কথা বলেছি। জাতীয় ঐকমত্য কমিশন মনে করছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8-এ আসুক, আর যেটা 41-এ আছে সে আর্টিকেল 41-এ আছে সেটা হচ্ছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটসের এখানে মনে রাখতে হবে। আমি এখানে লেকচার দিতে চাই না। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে ইজ মাস্ট বি এনশিওরড বাই দি স্টেট, অল সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। আর সংবিধানে যেটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি এটা হচ্ছে ডিপেন্ডস অন দি স্টেট এফিসিয়েন্সি অ্যান্ড গভর্নেন্স, যেটা ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইট
সেটা রাষ্ট্রকে ফেসিলিটেট করতে হয়, বাট নট এনফোর্সেবল ইন দ্য কোর্ট অফ ল। আগের 18টি সভায় ঐকমত্য এসেছে 10টি বিষয়ে, কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, আর 7টি বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দ্রুত আলোচনা শেষ করে জুলাই সনদ তৈরিতে সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া সুযোগ কাজে লাগাতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক সেমিনারে এই কথা বলেন তিনি। এ সময় নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা সহ সব অধিকার বুঝে নেবে বলে আশা জানান বিশেষজ্ঞরা। সাদ আহমেদের রিপোর্ট। পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি আয়োজিত সেমিনারে একই টেবিলে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিশেষজ্ঞরা বলেন, জাতীয় নদী ব্যবস্থাপনা নিয়ে নতুন করে ভাবতে হবে। নতুন সরকার ভারতের সঙ্গে নদীর পানির ন্যায্য হিস্সা বুঝে নেবে বলেও আশা জানান তারা। ভারতের সাথে এখনো 50টির উপর অভিন্ন নদী আমাদের রয়ে গেছে। এইগুলি নিয়ে কথা হয়েছে, কাজ হয়নি। আমি প্রত্যাশা করব নতুন সরকার এই অমীমাংসিত বাদবাকি নদীর ন্যায্য হিস্সা পাওয়ার ক্ষেত্রেও তারা যথোপযুক্ত পদক্ষেপ নেবে। আমি আশা করব এই বিষয়টা নিয়ে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবেন তাদের কাছে এটা একটা বড় ধরনের প্রজেক্ট রাখবে। আর দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান রাজনীতিকরা। এই প্রশ্নে আমরা সবসময় পিছিয়ে আছি, কারণ আমাদের দেশের শাসকরা তারা নিজের গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু বিনিময় করতে প্রস্তুত। এ ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়তে কোনো দলীয় বিবেচনা থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত না। পদ্মা ব্যারেজ তৈরি করার ব্যাপারে একটা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই ব্যাপারে আমরা একটা জাতীয় ঐক্যমত আমরা তৈরি করব। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সবকিছুর সমাধান খুঁজে পাওয়া যাবে। জনগণের চাহিদার ব্যাপারে বিএনপি সচেতন বলেও জানান তিনি। কিন্তু আজকে একটা সুযোগ তৈরি হয়েছে। এই অভূতপূর্ব একটি ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে সামনে নিয়ে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, সেই বিষয়গুলো যদি কাজ করি, চিন্তার ঐক্য আমাদের যদি থাকে, তা নিঃসন্দেহে আমরা সফল হব। অগ্রাধিকার ভিত্তিতে আগামী সরকারকে প্রকল্পটি বাস্তবায়নের আহ্বানও জানান বক্তারা। আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা একটি মানহানির মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। 2007 সালে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে 2010 সালে মামলা করেন জাসদের যুগ্ম সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য নজরুল ইসলাম চুনু। গত বছরের 24 অক্টোবর বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল ঘোষণা করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে। রোববার শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ আরও দুজনকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। তাদের একজন মাইলস্টোন স্কুলের কর্মচারী সবুজা বেগম, আরেকজন উদ্ধারকর্মী। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। 4 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। হাসান আল মাহমুদের রিপোর্ট। রোববারও এমন কড়া নিরাপত্তা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সিঙ্গাপুর, চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের বিশেষ তত্ত্বাবধানে চলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এ ঘটনায় এখন পর্যন্ত 34 জনের মৃত্যু হয়েছে। এদিকে আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৃত্যুর সংখ্যার পার্থক্য নিয়ে ব্যাখ্যা দিয়েছে সিএমএস কর্তৃপক্ষ। 21 জুলাই তুরাগ থানার দেয়া 2টি খণ্ডিত মরদেহ ও 5টি দেহাবশেষ থেকে ডিএনএ পরীক্ষার মাধ্যমে 5 জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করে তারা। রোববার সংবাদ সম্মেলনে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, আইসিইউতে ভর্তি থাকা 4 জনের অবস্থা এখনও সংকটাপন্ন। এদিন সুস্থ হওয়ায় 2 জনকে ছাড়পত্র দিয়েছেন তারা। কাজী আমজাদ সাইদ,
উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসাবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর আরেকজন যিনি আছেন সবুজা, ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি, উনি স্টাফ ছিলেন। আর এই মুহূর্তে আমাদের আইসিইউতে আছে মোট 4 জন পেশেন্ট এবং ভেন্টিলেশনে আছে আমাদের এর মধ্যে 2 জন রোগী। আহতদের মানসিক চিকিৎসায় জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের তত্ত্বাবধানে কাউন্সেলিং হচ্ছে বলেও জানান পরিচালক। সরকারি যে চিকিৎসকরা আছেন মানসিক স্বাস্থ্য বিষয়ক, তারা প্রতিদিন ব্রিফ করছেন এবং বিশেষত যে রোগীগুলো একটু ক্রিটিক্যাল এবং সিভিয়ার তাদের ব্যাপারে আমরা আরও ক্লোজ ডোর ব্রিফিং করছি এবং প্রতি মুহূর্তেই নতুন করে আমাদের মন্ত্রণালয় থেকে আরও কিছু হয়তো ডিসিশন আসবে, যারা চলে যাচ্ছে তাদের ব্যাপারে আরও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নতুন করে নেওয়ার ব্যাপারেও আমাদের সিদ্ধান্ত আসছে। এখন পর্যন্ত কোনো দগ্ধ রোগীকে বিদেশে পাঠানোর পরিকল্পনা নেই বলেও জানান পরিচালক। কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা একমতের জায়গায় আসতে পারবো। এর বাইরেও কিছু বিষয়ে অমীমাংসিত থেকে গেছে যেগুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা। আপনারা জানেন যে রাষ্ট্রপতির ক্ষমতা 48 অনুচ্ছেদে 3 উপনুচ্ছেদের বিষয়টি আছে। সে বিষয়ে আমরা কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট প্রস্তাব দেব। রাজনৈতিক দলগুলো বারবার বলেছেন যে তারা ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতার নতুন বিন্যাস চান, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে খানিক দূর ক্ষমতায়িত করতে চান। কমিশনও সেটা মনে করে এবং তারই আলোকে প্রাথমিক পর্যায়ের আলোচনায় যে সমস্ত মতামত এসেছে তারই ভিত্তিতে আমরা একটা প্রস্তাব তৈরি করছি এবং সেটি আমরা আগামীকাল আলোচনার জন্য উপস্থাপন করব। এর বাইরে যেটা আমি আজকে সকালে বলেছি সেটা হচ্ছে যে যদিও আমরা নির্ধারিত বিষয় নিয়ে একটা আলোচ্যসূচি তৈরি করে আলোচনাটা শুরু করি, কিন্তু সময়ের স্বল্পতার বিবেচনায় আমরা কেবলমাত্র ওইগুলোতেই সীমিত, যে প্রায় 8টার পর পর্যন্ত আলোচনা হয়েছে। আগামীকাল এর চেয়েও দীর্ঘমেয়াদী হয়তো আলোচনা হবে অথবা হবে না, এই অর্থে যদি আমরা খুব দ্রুত একমতে এসে যেতে পারি। কিন্তু আলোচনার অগ্রগতির জন্য রাজনৈতিক দলগুলো সময় দিচ্ছেন, কমিশন তো অবশ্যই সময় দিচ্ছে, কমিশনের সদস্য এবং কর্মচারীরা। তো আমরা আগামী দিনেও এই আলোচনাটা অব্যাহত রাখব এবং দীর্ঘ সময় ধরে আলোচনা চলবে। আজকে সকালে আমি যেটা অবহিত করেছি সেটা হচ্ছে যে জাতীয় সনদের একটি খসড়া আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আগামীকাল সকালের মধ্যে পৌঁছতে চেষ্টা করব এবং আমরা আশা করছি যেটা সম্ভব হবে। এই খসড়াটিতে প্রধানত যা থাকবে তা হচ্ছে জাতীয় সনদ তৈরির পটভূমিকা এবং প্রক্রিয়া যার মধ্যে দিয়ে এই ঐকমত্যগুলো প্রতিষ্ঠিত হচ্ছে। প্রাথমিক পর্যায়ে যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এবং এখন যে সমস্ত বিষয় ঐকমত্য হচ্ছে সেই তালিকাটা এই মুহূর্তেই ওই খসড়ায় থাকবে না, কেননা আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত উপনীত হওয়ার পরই সেগুলি অন্তর্ভুক্ত করব। তো তার বাইরেও পটভূমি, প্রক্রিয়া এবং অঙ্গীকারের জায়গাগুলো সেখানে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি, অনুরোধ করেছি যে তারা এগুলি বিবেচনা করে যদি কোনো সংযোজন সেটা দিতে চান তাহলে সেটা কমিশনকে পাঠাবেন, যাতে আমরা সেগুলো যথাযথভাবে অ্যাকোমোডেট করতে পারি, অ্যাড্রেস করতে পারি, সেগুলোকে সমন্বিত করতে পারি। সেই কাজটা আমরা আগামী 2-3 দিনের মধ্যে করতে চাই। এই কারণে আলোচনার এই প্রক্রিয়া 31শে জুলাই আমরা সম্পাদন করতে চাই। এ বিষয়ে আমরা আন্তরিক, রাজনৈতিক দলগুলো আন্তরিক, আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে গত কয়েকদিনের যে ধরনের অগ্রগতি হয়েছে তা যদি অব্যাহত থাকে তাহলে আমরা অবশ্যই 31শে জুলাইয়ের মধ্যে এই আলোচনা সমাপ্ত করে একটা পরিপূর্ণ সনদ তৈরি করে অগাস্টের প্রথম সপ্তাহে তা স্বাক্ষর করার ব্যবস্থা করতে পারব। ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ কথা বলছিলেন, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই ছিল এখনকার সংবাদ রাত।